স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। দশম পরিচ্ছেদ। প্রবাসে প্রথম রাত্রি। সন্ধ্যাকালে নীলকমল ও বিধুভূষণ এক বাজারে আসিয়া উপস্থিত হইলেন এবং তথায় রাত্রিকালে অবস্থিতি করিতে পারেন এমন একটু স্থান অনুসন্ধান করিতে লাগিলেন। যেখানে যান সেখানেই ঘর পূর্ণ দেখিতে পান, খালি আর নাই। অনুসন্ধান করিতে করিতে বাজারের একটু দূরে একখানি ঘরে আলো জ্বলিতেছে দেখিতে পাইলেন। ঘরখানির সম্মুখে বৃহৎ বৃহৎ গোটাকতক আম্র বৃক্ষ। এজন্য সন্ধ্যার পর হঠাৎ সে ঘরখানি দেখিতে পাওয়া যায় না ও পথিকেরা বাজারের মধ্যে স্থান পাইলে আর তথায় গমন করে না। বিধু ও নীলকমল তথায় গমন করিয়া দেখিলেন যে সেখানেও দুই একজন পথিক আসিয়াছে, কিন্তু তথাপি আরো দুই একজন থাকিতে পারে এমন স্থান আছে। মুদি ঘরে নাই, কিছু দূরে এক হাটে গিয়াছে, তাহার স্ত্রী দোকানের কার্য করিতেছে। বিধুভূষণ তাহাকে সম্বোধন করিয়া কহিলেন, বাছা, এখানে দুজন লোকের থাকবার জায়গা হবে? মুদির স্ত্রী জিজ্ঞাসা করিল, কি লোক? বিধুভূষণ উত্তর করিলেন, একটি ব্রাহ্মণ আর একটি শূদ্র। মুদির স্ত্রী কহিল, দুজন ব্রাহ্মণ হলে হতে পারত, দোকানে আর দুটি ব্রাহ্মণ আছেন, এদের মধ্যে তো আর শূদ্র থাকতে পারবে না। কিন্তু যদি তোমার ওই লোকটি গাছতলায় থাকে তাহলে এখানে জায়গা হতে পারে। বিধু নীলকমলের দিকে চাহিয়া কহিলেন, কি বলো নীলকমল? নীলকমল কহিল, ওই তো বারান্দায় জায়গা আছে, আমি ওখানে থাকতে পারবো না। মুদির স্ত্রী কহিলেন, ওখানে গরু থাকবে। গরুটা কেন গাছতলায় রাখো না? গরুটা গাছতলায় রেখে তোমাকে ঘরে জায়গা দেব? তুমি আমার গুরু ঠাকুর এলে আর কি? বিদেশে আসতে শিখেছ, গাছতলায় শুতে শেখনি। নীলকমল বড় অভিমানী ছিল, সুতরাং মুদির স্ত্রীর কথা শুনিয়া সহজে তাহার রাগ হইল। বিধুকে সম্বোধন করিয়া কহিল, চলো আমরা গায়ের ভিতর গিয়া কোনোখানে থাকি, এখানে থাকা হবে না। বিধু পথশ্রান্তিতে কাতর ছিলেন, তিনি কহিলেন, তুমি যাও, আমি এখানে থাকি। নীলকমল আরো রাগত হইয়া কহিল, থাকো তবে, আজও থাকো কালও থাকো, আমি এই বিদায়, আর তোমার সঙ্গে দেখা হবে না। এই বলিয়া নীলকমল প্রস্থান করিল। বিধু ঘরে উঠিয়া বসিলেন। নীলকমল কিয়দ্দূর গিয়া থামিল। তাহার বিশ্বাস ছিল একটু রাগ করিয়া গেলেই বিধুভূষণ তাহাকে ডাকিবেন। বিধুরও ডাকিবার ইচ্ছা ছিল, কিন্তু নীলকমলের চরিত্র তাহার পূর্বে জানা ছিল, এজন্য তিনি নিশ্চিন্ত হইয়া বসিয়াছিলেন, ভাবিয়াছিলেন যে নীলকমল আপনি ফিরিয়া আসিবে। বস্তুত তাহাই ঘটিল। নীলকমল ক্ষণকাল এক স্থানে স্তম্ভিত হইয়া থাকিয়া ভাবিতে লাগিল, পুনর্বার না ডাকিলে কি প্রকারে যাই? রাত্রি অন্ধকার, অন্য কোনো ভয় না থাকিলেও যে কেহ সে রাস্তায় চলিতে পারিত তাহা নিতান্ত অসম্ভব। গ্রামের লোকেরই সে রাস্তা দিয়া বিনা আলোকে চলা দুঃসাধ্য। নীলকমল ভাবিয়া চিন্তিয়া দুই এক পা করিয়া পুনর্বার দোকানের উঠানে আসিয়া দাঁড়াইল। বিধুকে ডাকিয়া কহিল, রাত্রিকালে তোমাকে একা ফেলে যাওয়া অন্যায়, তাই ভেবে আমি ফিরে এলাম। তুমি ঘরে থাকো, করি কি, আমি গাছতলায় থাকব। কিন্তু নীলকমলের মনে মনে এই রহিল যে হয় উভয়ই গাছতলায় থাকিবে, নচেত সমস্ত রাত্রি গান করিয়া কাটাইয়া দিবে, অর্থাৎ কাহাকেও ঘুমাইতে দিবে না। বিধুভূষণের বস্ত্রাদি তাদৃশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, এ কথা পূর্বেই উল্লেখ করা গিয়াছে।
যে দোকানে আসিয়া উপস্থিত হইয়াছেন সেখানে তাহার পূর্বে আর 2টি ব্রাহ্মণ আসিয়াছিল, তাহাও বলা হইয়াছে। সে 2টি ব্রাহ্মণের বস্ত্রাদি অতি পরিষ্কার পরিচ্ছন্ন। কথোপকথনে টের পাইলেন তাহারা কলিকাতার কলেজে অধ্যয়ন করে, শীতের বন্ধের পর পুনর্বার কলিকাতায় যাইতেছে। মুদির স্ত্রী কায় মনোবাক্যে তাহাদের পাক শাক ইত্যাদির তদবির করিয়া দিতেছে। বিধুর কথা বড় শোনে না, 2বার কিংবা 3বার না চাহিলে একটু তামাক কিংবা জল দেয় না। কোথায় পাক করিবেন জিজ্ঞাসা করায় উত্তর করিল, ওই কোনটা আছে, ঘরের ওই কোণে একটা উনুন কাটো, ওই মাচার উপর হাঁড়ি আছে, একটা নেও, ওই বারান্দায় কাঠ আছে, এনে রাধা বাড়া করো। এই বলিয়া মুদির স্ত্রী অপর 2জন ব্রাহ্মণের জন্য হাঁড়ি, জল, কাঠ ইত্যাদি আনিয়া দিল। মুদির স্ত্রীর কথা শুনিয়া বিধুভূষণের সর্বাঙ্গ রাগে জ্বলিয়া উঠিল। ক্রোধব্যঞ্জক স্বরে কহিলেন, আমি যদি সব করব তবে এখানে এসে আমার লাভ কি? মুদির স্ত্রী মিষ্ট করিয়া কহিল, এখানে কোনো লাভ হয় না, যেখানে হয় সেইখানে যাও, আমি তো তোমার বাড়ি থেকে ডেকে আনতে যাইনি। বিধুভূষণ দেখিলেন এ তাহার নিজের বাড়ি নহে, রাগ করিলে এখানে কেহই তার রাগ গ্রাহ্য করিবে না। মনের আগুন মনে রাখিয়া একটু কাষ্ঠ হাসি হাসিয়া রসিকতা ছলে কহিলেন, অত চটলে চলবে কেন, তুমি চটলে আমরা দাঁড়াই কোথা? তাহার কথা শেষ হইতে না হইতেই মুদির স্ত্রী তাহার রসিকতায় বিরক্ত হইয়া উত্তর করিল, আর তোমার পিড়িতে কাজ নাই, খন্তা নিয়ে উনুন কেটে রেঁধে খেতে হয় খাও, না হয় এই বেলা জায়গা দেখো। বিধুর আর বরদাস্ত হইল না, রাগত হইয়া উচ্চস্বরে কহিলেন, তুই ভেবেছিস এই দোকান ছাড়া বুঝি আর দোকান নাই, চললাম তোর এখান থেকে। এই বলিয়া ব্যস্ত হইয়া বাহির হইবেন এমন সময় মুদি বাড়ি আসিল এবং মাথার মোট নামাইয়া জিজ্ঞাসা করিল, তোমরা কিসের গোলমাল করছো? মুদির স্ত্রী কহিল, ওই দেখো কোথাকার এক খদ্দের এসেছে, যেন নবাব আর কি, আপনার উনুন আপনি কেটে রেঁধে খেতে পারবে না। মুদি বিধুর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, তোমরা, আপনারা? বিধু কহিলেন, ব্রাহ্মণ। ব্রাহ্মণ, প্রণাম। আচ্ছা, আমি উনুন কেটে দেব এখন, বসো ঠাকুর, বসো। বিধুভূষণ বসিলেন। গোলমাল থামিলে নীলকমল বলিয়া উঠিল, মোদিনীর আবার জাঁক দেখো, না দেয় জায়গা, না দেয় আসন, এখনই আমরা অন্য দোকানে যাব। কিন্তু এ কথা পূর্বে বলিতে ভরসা হয় নাই। যে 2টি ব্রাহ্মণের জন্য মুদির স্ত্রী এত ব্যস্ত সমস্ত হইয়া উদ্যোগ করিয়া দিতেছিল তাহারা অল্প বয়স্ক, 19-20 বৎসরের বেশি নহে, উভয়েই ব্রাহ্ম। এই গোলযোগের সময় তাহারা উপাসনা করিতেছিলেন, অর্থাৎ একজন অতি মৃদু স্বরে ঈশ্বরের মহিমা কীর্তন করিতেছিলেন, তাহার মুদিত নেত্র হইতে অশ্রু ধারা বহিতেছিল, আর একজন হেট মুন্ডে একবার মোদিনীর দিকে সতৃষ্ণ নয়নে আর একবার নিজ সঙ্গীর দিকে সভয় নেত্রে দৃষ্টি নিক্ষেপ করিতেছিলেন। ব্রহ্মজ্ঞান স্বরূপ স্বর্গীয় অগ্নি সকলেরই হৃদয়ে প্রচ্ছন্নভাবে নিহিত আছে বটে, কিন্তু দুঃখের বিষয় এই যে ব্রহ্মজ্ঞানীরা কেঁদে কেঁদে চক্ষের জল দ্বারা সে অগ্নিটুকু সত্তরই নির্বাণ করিয়া ফেলেন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার কিঞ্চিত পূর্বে এই অগ্নি জ্বলিয়া উঠে, 2.5 বৎসর মিটমিট করিয়া জ্বলিয়া পরে চক্ষের জলে নিভিয়া যায়। মুদির প্রবেশ মাত্রেই যে ব্রাহ্মণটির চক্ষু বাতাসে বিলরিত দীপশিখার ন্যায় একবার এদিক একবার ওদিক যাইতেছিল, তিনি একাগ্র চিত্তে উপাসনায় মনোনিবেশ করিলেন।
মুদি তাহাদিগকে তদবস্থ দেখিয়া জিজ্ঞাসা করিল, এরা কারা? তাহার সহধর্মিণী উত্তর করিল, এরা ব্রাহ্মণ, কলেজে পড়ে। এখন ওদের কিছু বলো না, ওরা পরমেশ্বরের নাম করছে। মোদি বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া তাহার স্ত্রীকে কহিল, ওরে আমার ঘরে কে জায়গা দিলে? ওরা ব্রাহ্মণ তোকে কে বললে? দেখতে পাচ্ছিস না সব ধর্মঘট করছে, ওদের কি জাত আছে? পরে ব্রাহ্মণদের প্রতি, ওগো আপনারা ব্রাহ্মণই হও আর যাই হও, এখন ওঠো, আমার ঘরে রান্নার জায়গা হবে না, আমি হিন্দু মানুষ, ধর্মঘট টট কিছু বুঝি নে, ওঠো ওঠো। নদীর কথা শুনিয়া ব্রাহ্মণদ্বয়ের ধ্যান ভঙ্গ হইল। নয়ন উন্মীলন করিয়া দেখেন সম্মুখে 5 হাত লম্বা এক প্রকাণ্ড নদীর মূর্তি রাগত হইয়া তাহাদিগকে উঠিয়া যাইতে কহিতেছে। অন্ধকার রাত, অজ্ঞাত স্থান, কোথায় যান? উভয়েই সকরুণ স্বরে কহিলেন, আমরা ধর্মঘট করছি, তোমাকে কে বললে? আমাদের কলেজের পড়া মুখস্থ করিতেছিলাম। পড়াই পড়ো আর ধর্মঘটই করো, আমার এখানে তোমাদের জায়গা হবে না। যে ব্রাহ্মটি উপাসনার সময় একাগ্র চিত্তে এদিকে ওদিকে চাহিয়া দেখিতেছিলেন, তাহার মনে হইল মুদির রাগ যেন তাহারই উপর বেশি। কথা কহিবার সময় যেন তাহারই দিকে চাহিয়া কহিতেছে, এজন্য তিনি নয়নদ্বয় উত্তোলন করিলেন না। উভয়ের উঠিতে অনিচ্ছা দেখিয়া মোদি অগ্রে তাহারই হাত ধরিয়া কহিল, আমি ভালো তরে বলছি, এই বেলা ওঠো, না ওঠো যদি তবে একটা গোলযোগ হবে। এই বলিয়া মোদি ঘরের কোণের দিকে চাহিল। কোণে একগাছি স্থূল কলে ধরা তাল ষষ্ঠী ছিল। ব্রাহ্মদ্বয়ও সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন এবং দ্বিতীয় কথাটি না কহিয়া গৃহ হইতে বাহিরে আসিলেন। ঘর পরিষ্কার হইলে মুদি তাহার সহধর্মিণীকে কহিল, বড় ধুম, যেন বাড়িতে কুটুম এসেছে না? ওরা কে, তোর ভাই নাকি যে তুই দোকানের কাজ ফেলে দুটো ভালো খদ্দের তাড়িয়ে ইষ্ট দেবতার মতন ওদের সেবা করছিস? মুদি পত্নী চুপ করিয়া রহিল। বোধ হয় তাহার সহিত কথা কহিবার সময়ও মুদি গৃহের কোণে দৃষ্টি নিক্ষেপ করিয়াছিল। এই রূপে সমস্ত গোলমাল চুকিয়া গেলে মুদি তামাক খাইতে আরম্ভ করিল। বিধু পাক শাকের চেষ্টা দেখিতে লাগিলেন ও নীলকমল গুনগুন করিয়া পদ্ম আঁখি আজ্ঞা দিলে ধরিল। ব্রাহ্মদ্বয় আস্তে আস্তে স্থানান্তরে চলিয়া গেলেন। ব্রাহ্মদ্বয় চলিয়া গেলে নীলকমলেরও ঘরের মধ্যে স্থান হইল। বিধুভূষণ রন্ধন করিলেন, উভয়ে আহারাদি করিয়া শুইলেন। বিধুভূষণ আর কখনো বাড়ির বাহির হন নাই। নূতন স্থান ও বাড়ির ভাবনা প্রযুক্ত তাহার ঘুম হইল না। নীলকমল শয্যায় শয়ন করিবা মাত্রই নাসিকা ধ্বনি করিয়া নিদ্রা যাইতে লাগিল। একে দোকান ঘর, চারিদিকে খোলা, তাহাতে সম্মুখে কতগুলা প্রকাণ্ড প্রকাণ্ড গাছ। আবার রাত্রিকাল, সমুদয় নিস্তব্ধ। গাছের পাতার একটু একটু শব্দ হইলে যেন 10 গুণ হইয়া বিধুর কানে প্রতিধ্বনিত হইতে লাগিল। ঘরের মধ্যে ইন্দুরগুলা কিচকিচ করিয়া এ কোণ ও কোণ করিতে লাগিল। চামচিকাগুলা উড়িতে আরম্ভ করিল। বিধুর কিঞ্চিত ভয়ের সঞ্চার হইল। নীলকমল, নীলকমল করিয়া ডাকিতে ডাকিতে নীলকমল কহিল, তুমি যে আমাকে বিরক্তই করলে। বিধুভূষণ কহিলেন, নীলকমল, একবার তামাক খাও, অত ঘুমোচ্ছ কেন? বিদেশে বিশেষ রাস্তায় বেশি ঘুমানো ভালো নয়। বিদেশে রাস্তায় অত ঘুমানো ভালো নয় কেন? মন্দই বা কি? আমার কি আছে যে চড়ে নিয়ে যাবে? বিধু কহিলেন, তা নয় নীলকমল, আমিও বিদেশে এসেছি, কিন্তু তোমার একটা গুণ আছে, অনায়াসে 2 টাকা করতে পারবে, কিন্তু আমার তো কোনো গুণ নাই।
যদি তুমি বেহালাটা আমাকে শেখাও, তোমার কাছে চিরকাল কেনা রব। নীলকমল বেহালা ও গানের নামে জল হইয়া যাইত। প্রফুল্ল চিত্তে কহিল, হাঁ, শেখাবো, তার ভাবনা কি, আজ কি আরম্ভ করব? শুভস্য শীঘ্রং। বিধুভূষণ কহিলেন, যা শেখা উচিত তা এখন আরম্ভই ভালো। নীলকমল বেহালাটি লইয়া দুই চারিবার তাহার কান মোড়া দিয়া আরম্ভ করিল। কহিল, আমি যেমন বাজাই ও গাই, তুমি আগে স্থির হয়ে শোনো, পরে তুমি শিখতে পারবে। এই বলিয়া নীলকমল পদ্ম আখি ইত্যাদি আরম্ভ করিল। বিধুভূষণ ঘুমাইবার চেষ্টা করিতে লাগিলেন।